Assalamu alaikum everyone. Hope you all are doing great by the grace of Almighty. আজকে তোমাদের বইয়ের অসম্ভব সুন্দর একটা কবিতা ডিসকাস করব। সেটা হচ্ছে স্টপিং বাই ওডস অন আ স্নোই ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। প্রথমে আমরা কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখব। So let's read out the poem first, line by line. Whose woods these are, I think I know. এখানে দ্য স্পিকার অফ দি পোয়েম সে বলছে তিনি জানেন এই জায়গাটা, এখানে যে গাছপালা ভর্তি যে জায়গাটা, এই জায়গাটা কার সেটা তিনি জানেন। তারপর তিনি বলছেন হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো হি উইল নট সি মি স্টপিং হেয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। সো বেসিক্যালি তিনি এই তিনটা লাইনে আমাদের তিনটে ইনফরমেশন দিচ্ছেন। সো দেখি এখানে তিনটা ইনফরমেশন কি কি আসছে। প্রথমত, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ, দ্যাট মিনস এই যে জায়গাটার মালিক, দ্য ওনার অফ দিস উডস, দ্য ওনার অফ দিস ফরেস্ট ডাজন্ট লিভ হিয়ার। তো এই জায়গাটাতে তিনি থাকেন না, তিনি থাকেন গ্রামে। সো এখান থেকে আমরা ইমাজিন করতে পারি যে জায়গাটা হচ্ছে একটা আইসোলেটেড প্লেস, যেখানে হচ্ছে গিয়ে জনবসতি খুব একটা নেই। সেকেন্ডলি, হি উইল নট সি মি স্টপিং হিয়ার। সো আমাদের যে স্পিকার এই পোয়েমের, তিনি হচ্ছে গিয়ে একটা জার্নিতে আছেন, এবং জার্নিতে থাকার সময় তিনি হঠাৎ করে তার জার্নিতে, তার যাত্রা বিরতিতে এখানে দাঁড়িয়েছেন। তো ইনি যে এই জায়গাটার সামনে দাঁড়িয়ে আছেন, এই ফরেস্টের বা এই উডসের ওনার সেটা দেখতে পাবে না। এটা হচ্ছে আরেকটা ইনফরমেশন। অ্যান্ড লাস্টলি, টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। এই ইনফরমেশনটার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারছি কেন এই পোয়েমের স্পিকার যিনি, তিনি এখানে যাত্রা বিরতি দিয়ে দাঁড়িয়েছেন। কারণ এইখানে এই আইসোলেটেড প্লেসে একটা নেচারের কোয়াইট বিউটি তিনি দেখেছেন, যেটা তাকে অ্যাট্রাক্ট করেছে, এবং ইনি এখানে তাই স্টপ করেছেন তার যাত্রা বিরতি। সো বেসিক্যালি যদি এখানে কোয়েশ্চেন করে why the speaker of this poem stop in front of this place, it's because he is attracted by the beauty of the nature. আর পোয়েমের শুরুতেই আমাদেরকে স্পিকার এটা জানিয়ে দেয় যে এইখানে এই ফরেস্ট অর উডসের যে ওনার সে নেই, সে দেখছে না সে যে এখানে দাঁড়িয়ে আছে। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা এটা ধরে নিতেই পারি যে এই যে পোয়েমের স্পিকার তিনি এখানে দাঁড়িয়ে আছেন একা, এবং সে এনজয় করছেন এই সিনারিটাকে। সো বেসিক্যালি যদি আমরা সাম আপ করতে যাই পুরো ফার্স্ট স্ট্যান্ডাকে, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে আমরা পোয়েমের সেটিংটা পাচ্ছি। The speaker of this poem is standing in front of woods, and he is basically watching the woods fill up with snow, which is he is basically quietly enjoying the beauty of the nature. So এখানে যদি উডস বলতে কি বোঝানো হয় আমাদেরকে বলা হয়, তাহলে বলতে হবে it is basically a small forest or a place with many trees. So that's the first stanza. Now if we come to explore second stanza, then let's read it first by line. My little horse must think it queer to stop without a farmhouse near, between the woods and frozen lake, the darkest evening of the year. So, second stanzaর first line পড়েই আমরা বুঝতে পারছি here the speaker is not totally alone. এখানে তার সাথে তার ঘোড়া আছে। So basically he was going somewhere by horse riding. তো এখানে সে কি বলছে যে my little horse must think it queer. Queer মানে strange or unusual. এখন এটা আনইউজুয়াল কেন, কেন তার মনে হচ্ছে যে তার ঘোড়া হয়তো চিন্তা করছে এটা খুবই অদ্ভুত। তো অদ্ভুতটা হচ্ছে টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার। নর্মালি ট্রাভেলার্স যারা থাকে দে স্টপ নিয়ার হাউসেস অর ফার্মস টু টেক রেস্ট, টু হ্যাভ ফুড অর শেল্টার। তারা হচ্ছে গিয়ে জার্নি করার পথে রাতে বা সন্ধ্যা হয়ে গেলে দেখা যাচ্ছে আশ্রয় নেওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য, রেস্ট করার জন্য কোনো একটা জায়গায় থামে, এবং তারপরে তারা এর পরদিন আবার হয়তো বা যাত্রা শুরু করে। কিন্তু এইখানে এটা অদ্ভুত হয়ে গেল না, এমন একটা জায়গায় কেন দাঁড়াচ্ছে। এখন তারা আসলে কোথায় দাঁড়িয়ে আছে সেটা পরের লাইনে ডেসক্রাইব করছে, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। সো তারা যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে উডস অন ওয়ান সাইড, ফ্রোজেন লেক অন দ্য আদার সাইড। সো এক পাশে বন, এক পাশে ফ্রোজেন লেক। তো ফ্রোজেন লেক দেখে এটা মাথায় আসছে যে কী পরিমাণ ঠান্ডা স্নো পড়ছে, তাহলে দ্য কোল্ডনেস অফ দ্য অ্যাটমসফিয়ার ক্যান বি ফেল্ট। অ্যান্ড দি লাস্ট লাইন অফ দিস স্ট্যান্জা, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এখানে আমাদের টাইমটা অ্যাকচুয়ালি ডিসক্রাইব করছে যে ইট ইজ আ ভেরি ডার্ক উইন্টার ইভিনিং।
এখানে ডার্কেস্ট দিয়ে কিন্তু আমাদেরকে বেশ মিস্টেরিয়াস অ্যাটমসফিয়ারের একটা ভাইবও ক্রিয়েট করছে দ্য পোয়েট। সো এই তো সেকেন্ড স্ট্যান্ডা বেসিক্যালি আমাদেরকে মেনশন করছে এখানে তার সাথে আরেকটা কম্প্যানিয়ন আছে হুইচ ইজ আ হর্স, অ্যান্ড দেন এখানে হর্সকে রিপ্রেজেন্ট করা হচ্ছে একজন প্র্যাকটিক্যাল থিঙ্কার হিসেবে, যে চিন্তা করছে এরকম একটা জায়গায় কেন দাঁড়িয়ে আছে যেখানে কোনো ফার্ম হাউস নেই। অ্যান্ড লাস্টে আমাদেরকে এখানে উইন্টার সিজন আর বেসিক্যালি যে টাইমটা, যে টাইম পিরিয়ডটা চলছে ওই সময়ে সেটা এখানে জানানো হচ্ছে। সো yes, second stanza complete. Now let's go to the third stanza. He gives his harness bells a shake to ask if there is some mistake. The only other sound is the sweep of easy wind and downy flake. So last stanza টা যেটা বলেছিলাম, the horse basically here representing as a practical thinker. সে প্র্যাকটিক্যালি চিন্তা করছে যে এরকম একটা জায়গায় আমরা কেন দাঁড়াবো। সো এটার জন্যই তার যে হার্নেস বেল আছে সেটাকে সে শেক করে, মানে এখানে সেই শব্দটা হয় বেল বাজার। সো এখানে হার্নেস বলতে বেসিক্যালি আমাদের ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য বা কন্ট্রোল করার জন্য যে বেল্টগুলো লাগানো হয়, ছবিতে দেখতে পাচ্ছ যেটা আমি ইনক্লুড করে দিয়েছি। সো এটাই বেসিক্যালি হার্নেস, অ্যান্ড এটার সাথেই বেল লাগানো ছিল যেটা শেক করে সে আস্ক করছিল এখানে কি কোনো প্রবলেম হয়েছে বা কোনো মিস্টেক হয়েছে যার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। অ্যান্ড এরপরে বলছে দ্য অনলি আদার সাউন্ড ইজ দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। তো এইটা ছাড়া আর যে একটা সাউন্ড বা যে সাউন্ড পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জেন্টাল উইন্ড, ইজি উইন্ড অ্যান্ড সফট স্নোফ্লেক্স। ডাউনি ফ্লেক বলতে এখানে সফট স্নোফ্লেককে বোঝানো হচ্ছে। তাহলে এখানে এই যে আইসোলেটেড প্লেস, এটাতে যে সাউন্ডগুলো আমরা পাচ্ছি বেসিক্যালি এইটা নেচারের মধ্যে একটা পিসফুল সাইলেন্স ক্রিয়েট করছে, যেটা দৈনন্দিন জীবনের কোলাহল থেকে অনেকটা দূরে এবং অনেকটা প্রশান্তিদায়ক। তাই এই স্ট্যান্জাকে আমরা বলতে পারি দিস স্ট্যান্জা ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টিং দ্য পিসফুল সাইলেন্স অফ নেচার, যেখানে জেন্টাল উইন্ডের সাউন্ড আছে, সফট স্নোফ্লেক্সের সাউন্ড আছে, এবং এইগুলো ছাড়া শুধুমাত্র তার যে ঘোড়া আছে সেই ঘোড়াটার হার্নেস বেলের সাউন্ড পাচ্ছি। সো বেসিক্যালি দিস ইজ আ বিউটিফুল টাইম টু ফিল ইট, টু ইমাজিন ইট, হাউ দ্য স্পিকার ওয়াজ ফিলিং অ্যাট দ্যাট টাইম। সো ইয়াস, এভাবেই আমাদের থার্ড স্ট্যান্জাও শেষ হয়ে গেল। নাও কাম টু দি ফোর্থ স্ট্যান্জা। The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এই স্ট্যান্জাটা হচ্ছে সবচেয়ে ইন ডেপথ বোঝার জন্য এই পুরো পোয়েমের মধ্যে, অ্যান্ড এই স্ট্যান্জার লাস্ট দুটো লাইন ও লাস্ট তিনটা লাইন খুবই ফেমাস এবং খুবই ইন্সপায়ারিং। লেটস রিড দি লাইন। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, and miles to go before I sleep, and miles to go before I sleep. সো প্রথম লাইনটা দিয়েই আমরা বুঝতে পারছি why the speaker is standing in front of this place. Because the woods are lovely, it means the woods are very beautiful. It's dark, তার মানে হচ্ছে এটা খুবই mysterious, and deep, it means that it is vast and endless. But then comes the second line, I have promises to keep. এটা যতই সুন্দর হোক না কেন, এই জায়গাটা যতটাই একটা পিওরিটি, একটা স্যাক্রেড ভাইব থাকুক না কেন, যতই এখানে সাইলেন্স থাকুক না কেন, যতই এখানে পিস পাই না কেন, আমাকে যেতে হবে। আমি এখানে স্টে করতে পারবো না, বিকজ আই হ্যাভ রেসপন্সিবিলিটিস, ডিউটিস অ্যান্ড কমিটমেন্টস দ্যাট আই মাস্ট ডু। সো বেসিক্যালি হিয়ার responsibilities are stopping him from staying in this place. And lastly, the famous two lines, and miles to go before I sleep. তো যখন প্রথমবার এই লাইনটা বলা হয়, এটা প্রথমত আমাদের লিটারাল মিনিং যেটা মনে হয়, বোধহয় স্পিকারের এখনো লম্বা একটা জার্নি বাকি আছে, অনেকটা পথ তাকে পাড়ি দিতে হবে, এবং তারপরে যখন সে পৌঁছাবে, সে যখন রেস্ট নিবে বা সে ঘুমাতে যাবে, ঠিক আছে, তো এর আগে এই লম্বা জার্নিটা তাকে পাড়ি দিতে হবে। কিন্তু যখনই আমরা দেখছি এই লাইনটা আবার রিপিট করা হচ্ছে, and miles to go before I sleep, তখনই আমরা দেখছি যে yes, there is something fishy with these lines, because when a poet repeats a line, there is something in which he emphasizes. and এখানে সেটা হচ্ছে স্লিপ, যেই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে সেটা সিম্বলিক্যালি মিন করছে ডেথকে, অ্যান্ড মাইলস টু গো এই ফ্রেজটা সিম্বলিক্যালি মিন করছে লাইফের জার্নিকে। তো সেটা কিভাবে চলো দেখে নেওয়া যাক। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটার মানে হচ্ছে আমাদের যে
অ্যাট লাস্ট যে আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই মৃত্যুর আগে প্রতিনিয়ত আমাদের এই লাইফের জার্নিতে চলতে হয়। আমরা কখনোই থেমে যেতে পারি না। এমন অনেক সময় হয় কোনো কিছুতে আমরা প্রচণ্ড মুগ্ধ হই, এমন অনেক হয় যে কোনো একটা জায়গায় যে আমাদের খুব ভালো লেগেছে, মনে হচ্ছে সারা জীবন যদি এখানেই থাকতে পারতাম, কিন্তু না, সেটা আমরা করতে পারি না। কারণ আমাদের অনেক দায়িত্ব আছে, আমাদের অনেক কাজ আছে, আমাদের পুরো জীবনটাই হচ্ছে একটা জার্নি যেখানে তোমাকে সব সময় চলতে হবে, থেমে থাকা যাবে না। সো দ্যাটস ওয়াই এখানে রবার্ট ফ্রস্ট বেসিক্যালি মিন করছে যে ইউ হ্যাভ টু কিপ গোয়িং আনটিল it is time for your death. So it feels like that he is convincing himself to move forward. This is the inner realization. এবং এটা শুধুমাত্র স্পিকারের না, স্পিকারের থ্রুতে রবার্ট ফ্রস্ট আমাদের বলছে যে ইউ হ্যাভ টু রিয়ালাইজ the fact and accept the reality. And this is how it is the end of the analysis of this poem. So let's move to the symbol and theme. ফার্স্টেই বলে দেই সিম্বল বলতে কি বোঝানো হয়। সিম্বল বলতে বেসিক্যালি বোঝায় একটা ওয়ার্ড যেটার লিটারাল মিনিংয়ের বাইরেও ইনডেপথ কিছু মিনিং থাকে, যেটা পোয়েট আমাদেরকে এই ওয়ার্ডসগুলো ইউজ করার মাধ্যমে, পোয়েট্রির মাধ্যমে বোঝাতে চেয়েছে। আর থিম বলতে বোঝানো হয় কোনো একটা কোর মেসেজ, কোনো কিছুর মেইন আইডিয়া, যেটা পুরো পোয়েমের মাধ্যমে আমাদেরকে এক্সপ্লেইন করা হয়েছে। এই পোয়েমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উডস, স্নো, হর্স অ্যান্ড স্লিপ, এই চারটা সিম্বল আসছে। উডস বলতে বেসিক্যালি এখানে যে আমাদের টেম্পটেশন, কোথাও স্টে করার যে একটা ফ্যাসিনেশন, একটা অ্যাট্রাকশন কাজ করে, সেই মিনিংটা আমরা উডসের মাধ্যমে পাচ্ছি। আর স্নো বেসিক্যালি এখানে পিস, পিওরিটি, এই মিনিংটা দিচ্ছে। আর হর্স এখানে প্র্যাকটিক্যাল থিঙ্কিং বোঝাচ্ছে। আর স্লিপ বেসিক্যালি ডেথকে সিম্বলাইজ করছে। এই পোয়েমের মাধ্যমে যে বেসিক থিমগুলো আমরা পাচ্ছি, বিউটি অফ নেচার, সেকেন্ড টেম্পটেশন ভার্সেস রেসপন্সিবিলিটি, অ্যান্ড থার্ড লাইফস জার্নি। পুরো পোয়েমটাতে নেচারকে এত বিউটিফুলি পোর্ট্রে করা হয়েছে। সো বেসিক্যালি বিউটি অফ নেচারটা এখানে অবশ্যই একটা কোর থিম হবে। নেক্সট আমাদের টেম্পটেশন বা ফ্যাসিনেশন কাজ করে, বাট আমাদেরকে রেসপন্সিবিলিটিও পালন করতে হয়। থার্ড, আমাদের লাইফ হচ্ছে একটা জার্নি, যে জার্নিটাতে আমাদের সবসময় চলতে হয়, এখানে স্টে করে থাকার কোনো ওয়ে নেই। দ্যাটস ওয়াই লাইফ জার্নি ইজ বেসিক্যালি অ্যানাদার থিম। সো এই তো, দিজ আর দি থিমস অ্যান্ড সিম্বলস অফ দিস পোয়েম। সো এই ছিল আজকের জন্য এই পোয়েমের ওভারঅল ডিসকাশন। আই নো যে আমি সব কিছু এখানে এক্সপ্লেইন করতে পারিনি, কারণ একটা পোয়েম অ্যানালাইসিস করতে গেলে অনেকগুলো ব্যাপার কাজ করে। তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইলাবোরেটলি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করার। তারপরও আমার অনেক ভুল থাকতে পারে, অনেক নলেজ গ্যাপও থাকতে পারে। সো আই উড হোপ দ্যাট ইউ উড বি kind to forgive me for my unknown mistakes. And yeah, thanks for staying such long time with me. See you in a next video.